আচ্ছা, কনজুগেশন অফ ভার্বের যে বিষয়টা দেখিয়েছিলাম, এটা ছিল হচ্ছে, আমি কি মিউট করে রাখবো নাকি এমনি কথা বললে শোনা যাবে? আপনার ওখানে একটু শব্দ হচ্ছে মনে হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো কনজুগেশন অফ ভার্বগুলো দিয়ে আমরা দেখেছিলাম যে কিভাবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল এই বাক্যটা করতে গেলে শুধু ভার্বের এই যে বেস ফর্মগুলো এইগুলা কিন্তু কাজে লাগে। কোন বাক্যগুলো আমরা যখন করব? যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য করব, ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য করব, তখন কিন্তু আমাদের বেস ফর্ম লাগে। কিন্তু আমি যদি বলি পাস্ট ইনডেফিনিট, আমি যদি বলি আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তখন কিন্তু আমাদের ভার্ব ফর্মগুলো পরিবর্তন করা লাগে। অর্থাৎ আমরা একটা বিষয় জানবো যে ভার্ব ফর্ম আমাদের কখন পরিবর্তন করা লাগে। আমরা বলেছিলাম যখন ভয়েস চেঞ্জ করা হয় তখন কিন্তু ভার্ব ফর্ম পরিবর্তন করা লাগে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো দেখেন এই যে কথাগুলা বলছি, এগুলা করতে গেলে আমাদের এই ভার্ব ফর্মটা কাজে লাগবে। তো যাই হোক, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও সমস্যা হলে দেখাবো। আমি আজকে প্রথমে কিছু স্পোকেনের রুল একটু দেখাতে চাই। তো তার আগে আমি সর্বপ্রথম আপনাকে যেগুলো পাঠিয়েছিলাম আমি একটু পড়ে দেই। হ্যাঁ, এগুলো অনেক কার্যকারী বিষয়। যেমন এখানে দেখেন লিখেছি, চিমটি কাটা ইংরেজি কি নিপ। ও এইগুলা, আচ্ছা আমি বলে দিই নিপ। আমি উচ্চারণ করে দিব, প্রথমটা হচ্ছে নিপ, NIP, নিপ মানে হচ্ছে চিমটি কাটা। তারপর রয়েছে, এটা উচ্চারণ হবে KICK, কিক, কিক মানে লাথি মারা, যেমন ফুটবলে আমরা লাথি মারি জোরে, ফুটবলটা দূরে চলে যায়, কিক। আচ্ছা, এটা CHEW, চিউ মানে হচ্ছে চিবানো। চিউ মানে হচ্ছে চিবানো, চিউ, হ্যাঁ। এগুলো না পারলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে দিব, সমস্যা নেই। এখন একটু শুনবেন, চিউ। হ্যাঁ, চিউ মানে হচ্ছে চিবানো। এটা উচ্চারণ হবে SUCK, সাক, সাক মানে হচ্ছে চোষা, যেমন আমরা চকলেট চুষে চুষে খাই না, এটা হবে সাক। SUCK। এটার উচ্চারণ হবে SPRINKLE, এটা হবে স্প্রিংকেল, মানে পানি ছিটিয়ে দেওয়া। অর্থাৎ মনে করবেন যে আমরা যখন গ্রামে আমি পুকুরে গোসল করতাম তখন স্প্রিংকেল। আচ্ছা, তারপর এটা দেখেন ফন্ডেল, ফন্ডেল মানে আদর করা, এটা ফন্ডেল, ফন্ডেল, হ্যাঁ, ফন্ডেল মানে হচ্ছে আদর করা। অর্থাৎ হুম, হ্যাঁ, যেমন আপনার কাছে একটা বেবি রয়েছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তাহলে এটা উচ্চারণটা হবে ফন্ডেল, ফন্ডেল মানে হচ্ছে আদর করা, যেমন আমরা বাচ্চাদের আদর করি মুখে বা তার ঠোঁটে মাখা, এটা হচ্ছে আদর করা, ফন্ডেল। হ্যাঁ, ফন্ডেল, FONDLE, এর অর্থ হচ্ছে আদর করা। পরেরটা উচ্চারণ করতে হবে স্পিট, SPIT, স্পিট শব্দের অর্থ হচ্ছে থুতু ফেলা। পেয়ার নেইলস, পেয়ার নেইলস শব্দের অর্থ হচ্ছে নখ কাটা। তারপর হচ্ছে SOB, এটা উচ্চারণ হবে সব, সব মানে হচ্ছে ফুপিয়ে কাদা। হ্যাঁ, স্পিট, এটা উচ্চারণ হবে স্পিট, SPIT, দন্ত সয় পয়রসি টয়, স্পিট। আপনি লিখে রাখতেও পারেন, আমি সময় দিব, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এগুলো লিখে রাখলেও ভালো হবে, আমি বলে দিব, এটা এগুলো লিখলে ভালো হয়, এই শব্দগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা হয়।
দেখবেন অনেক জায়গায় লেখা থাকে যে যেখানে সেখানে থুতু ফেলবেন না, বাংলাদেশে বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায়। এটা ইংলিশে লেখা হবে হচ্ছে ডোন্ট স্পিট। হ্যাঁ, ডোন্ট স্পিট, অর্থাৎ যেখানে সেখানে থুতু ফেলবেন না। স্পিট, হ্যাঁ, উচ্চারণগুলো একটু লিখে রাখবেন। আচ্ছা, তারপরেটা দেখেন পেয়ার নেইলস, এর অর্থ হচ্ছে নখ কাটা। পেয়ার নেইলস অর্থ হচ্ছে নখ কাটা। এস ও বি, সব মানে হচ্ছে ফুফিয়ে কাদা। দেখবেন আপনার কোনো কেউ যদি মারা যায় বা আমরা যখন জোরে জোরে মানে ফুফিয়ে কাঁদি, আমরা বুক ফুলিয়ে কাঁদি যেটাকে বলা হয়, মানে থেমে থেমে, যেটাকে সব, ফুফিয়ে ফুফিয়ে কাদা। তারপরেরটা হচ্ছে, এটা উচ্চারণ হচ্ছে সব, দন্ত সব ব সব। আচ্ছা, পরেরটা হচ্ছে TUMBLE, থাম্বেল মানে হচ্ছে হোঁচট খাওয়া। তাম্বেল, হ্যাঁ, থাম্বেল অর্থ হোঁচট খাওয়া। তারপর দেখেন টুথ এক। টুথ, হ্যাঁ, টুথ এক মানে দাঁতে ব্যথা। এখন এখানে আমি একটু কথা বলতে চাই। পৃথিবীর যে কোনো ওয়ার্ডের পরে এক যোগ করে দিলে সেই রকমের ব্যথাটাতে বোঝায়। হুম কেমন দেখেন, যদি বলি হেড মানে মাথা, তাহলে মাথায় ব্যথা। যেমন আপনি বললেন যে স্যার আজকে পড়তে পারবো না, মাথায় ব্যথা করছে, তাহলে এটাকে বলতে হবে হেড এক। হেড এক। হুম একসঙ্গে বললে এমন শোনা যায়, হ্যাঁ, এইচ একসঙ্গে বলে এমন শোনা যায় হেডেক। আমরা বলি না যে আই হ্যাভ এ ব্যাড হেডেক, এটা উচ্চারণ হবে হেড এক। হুম হেড এক মানে হচ্ছে মাথায় ব্যথা। তারপর দেখেন DOZE, ডোজ। ডোজ মানে হচ্ছে ঝিমানো। ডোজ মানে হচ্ছে ঝিমানো। তারপর রয়েছে টুইস্ট, TWIST। টুইস্ট মানে মোচড়ানো। দেখবেন আমরা ভিজা জামা কাপড় মুচড়াই মানে নিংড়িয়ে ফেলি, এটাকে বলে টুইস্ট। হুম এটাকে কি বলা হয় বলেন? টুইস্ট। টুইস্ট মানে হচ্ছে মোচড়ানো। এরপর একটা রয়েছে স্ক্রাচ, মানে হচ্ছে আঁচড় কাটা। হুম স্ক্রাচ, এটা লিখে রাখেন একটু, এটা উচ্চারণটা হবে স্ক্রাচ। হ্যাঁ, স্ক্রাচ মানে হচ্ছে আঁচড় কাটা। আমি আজকে এগুলোই আপনাকে মেইনলি একটু দেখাই, এগুলো কথা বলতে গেলে আমাদের খুবই প্রয়োজন হয়, এবং এগুলো ছাড়া আমরা কথা বলতেই পারি না, এগুলো আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। দেখেন এ- আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলোর উচ্চারণের সমস্যা ছিল, আমি তাহলে এখন গ্রামারে চলে যাই। আজকে আমি, আচ্ছা, হুম, আমি আজকে কিছু রুল দেখাবো কিভাবে আমরা কথা বলতে গেলে আমাদের যেসব রুল প্রয়োজন হয়। আর পার্টস অফ স্পিচটা নিয়ে আমি বলেছিলাম গত ক্লাসে আলোচনা করব, তো সেই পার্টস অফ স্পিচ দেখব। কারণ কি, পার্টস অফ স্পিচ না জানলে ইংরেজি ভাষাটা কিচ্ছু বোঝা যায় না। যেমন আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা প্রত্যেকটার নাম জানি, যেমন এটা হাত, এটা পা, এটা মাথা, তাই না, এটা চোখ, এটা মুখ। এখানে পার্টস অফ স্পিচ অর্থাৎ ইংরেজি ভাষায় যে ওয়ার্ডগুলা, বাক্য, যে শব্দগুলা ব্যবহার করা হয় প্রত্যেকের একটা নাম রয়েছে। যেমন আমি আপনাকে পড়াচ্ছি, আপনি স্যার বলছেন, তাহলে আমি যদি আমার আমার কেউ আমাকে মামা বলে ডাকছে, কেউ আমাকে আঙ্কেল বলছে, কেউ আমাকে বড় ভাইয়া বলে ডাকছে, আমি ব্যক্তি কিন্তু একই। তো এখানে পার্টস অফ স্পিচ কিন্তু মানে একই রকমের শব্দ বিভিন্ন অর্থে বিভিন্ন নামে ব্যবহৃত হয়। তো সেই বিষয়গুলো আমরা একটু দেখবো এখানে। প্রথম একটা বিষয়, একটা এখানে একটা ইয়ে রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এর অর্থ হচ্ছে সেই সাথে বা এটাও বা ওটাও। যেমন বলছে সে একজন ভালো শিক্ষক, হ্যাঁ, সেই সাথে অ্যাজ ওয়েল অ্যাজ। হুম হুম অ্যাজ ইউ লাইক, ওটা আবার আলাদা। অ্যাজ ইউ লাইক, যেমন ডু, ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু ইট অ্যাজ ইউ লাইক। তো এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এর বাংলা অর্থটা হচ্ছে সেই সাথে, অথবা বলা যায় এটাও এবং ওটাও। কেমন দেখেন, সে একজন শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও ভালো খেলে। এই যে বলছে এটাও এবং ওটাও, মানে দুটা ক্ষেত্রে যখন একজন মানুষ ভালো হতে পারে, বলছে যে রাজু ফুটবলও ভালো খেলে, ক্রিকেটও ভালো খেলে, সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হুম সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে আমাকে খাদ্যও দিয়েছিল। বুঝতে পারছেন মানে, এই যে ও কথাটা যখন থাকবে, যেমন আমরা এমনটা বলি না, প্রথম বাক্যটা দেখেন, প্রথম বাক্যে বলছি যে সুন্দর, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। আমরা বলি না যে মেয়েটার চেহারা যেমন সুন্দর, তার মেধাও তেমন সুন্দর। তো এই ক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। কেমন দেখেন, বলা হচ্ছে দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এটা আমরা ব্যবহার করব হচ্ছে, এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। কিওয়ার্ডটি কি হবে বলেন? অ্যাজ ওয়েল অ্যাজ। হুম আচ্ছা, সে একজন শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। তাহলে এটা কি করব, হি ইজ আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি বলেন তো, সেই সাথেও,
সেই সাথে গুড রাইটার, সে একজন ভালো লেখক। অনেকে আছে দেখবেন শিক্ষক এবং ভালো লেখক, যেমন আমিও কিন্তু একটা সময় খুব কবিতা লিখতাম, আমার অনেক কবিতা, সে ডায়েরিটা হারিয়ে গিয়েছে। তো লেখালেখিটা আমার ভালো লাগে। তো বলছে যে হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার, সে ভালো শিক্ষকও বটে এবং ভালো লেখকও বটে। তারপর কি বলছে, রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। দেখেন, এই রুলগুলো আমরা শিখে শুধু ফেলে রাখলে হবে না, এখান থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। আপনি বলতে পারেন মনে মনে যে আমি ভাতও খাবো, আমি বিরিয়ানিও খাবো। হুম তারপরে বলা যায় যে সে একজন শিক্ষকও বটে এবং একজন সাংবাদিকও বটে। এই ধরনের কথা যখন আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, তখন আমরা কিন্তু এই অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। এবং স্ট্রাকচার, বাক্য গঠন প্রণালীটা কেমন হয় দেখেন, বাক্য গঠন প্রণালীটা ঠিক এরকম হবে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন। এই যে বলছে দ্য গার্ল ইজ বিউটিফুল, এই যে দ্য গার্ল ইজ বিউটিফুল, এই বিউটিফুলের জায়গায়, বিউটিফুলটা তো এখানে অ্যাজেক্টিভ, কিন্তু অ্যাজেক্টিভও থাকতে পারে আবার নাউনও থাকতে পারে। এইখানে দেখেন একটা নাউন রয়েছে, হি ইজ আ গুড টিচার, হি ইজ আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক, অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার, এবং সেই সাথে একজন ভালো লেখক। এটা আপনি দেখলে পারবেন, হ্যাঁ, এখানে আহামরি কঠিন কোনো বিষয় না। দেখেন এই, হ্যাঁ, এই যে শীট, এই শীটে 100টা এরকম স্ট্রাকচার দিয়েছি, রুল। এই 100টা রুল যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি সারা দিন আমরা যে কথাগুলো বাংলায় বলি, এইগুলো আপনি ইংলিশে বলতে পারবেন। এই রুলগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। দেখেন পরে একটা রুল দেখাই, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট। এটার অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। যদি আপনি, আপনার সঙ্গে আমি বেরিয়েছি বা একসঙ্গে রয়েছি, এখন হঠাৎ করে আপনাকে বলছি যে আমরা দুজন তো অনেকক্ষণ কথা বললাম, এখন এক কাপ চা খেলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়। এখন শীতকাল, মনে করেন আপনি বলছেন আপনার পরিচিত কাউকে যে এখন শীতকাল, তাহলে আমরা রাঙামাটি ঘুরতে গেলে কেমন হয়, এখন কুয়াকাটায় গেলে কেমন হয়। অর্থাৎ কেমন হয়, এইটার বাংলাটা হবে, ইংলিশটা হবে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং কফি। টেক মানে হচ্ছে খাওয়া, এখানে টেক মানে কিন্তু লওয়া না। যেমন যদি বলে আমি একটা কলম নেই, আই টেক এ পেন, কিন্তু এখানে টেক মানে খাওয়া। এখন কফি খেলে কেমন হয়, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই জায়গাটাতে খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে অনেকে। এখানে টেকিংটা হচ্ছে একটা সাহিত্যের ইংরেজি, ল্যাঙ্গুয়েজটা যেহেতু একটা লিটারেচার, বাংলা যেমন একটা সাহিত্য, ইংরেজিও কিন্তু একটা সাহিত্য। তো এই সাহিত্যের ক্ষেত্রে এখানে আপনি ইটিং না দিয়ে, এখানে আপনি যদি ইটিং দেন, হাউ অ্যাবাউট ইটিং এ কাপ অফ কফি, এটাও হবে। কিন্তু এটা হচ্ছে এই বাক্যটা কেমন যেন একটু গ্রাম্য গেয় ভাব থেকে যায়। কিন্তু যখন আপনি ইটিং না দিয়ে টেকিং দিবেন, তখন এটা কিন্তু স্মার্ট ইংলিশ হয়ে গেল। দেখবেন একটা সময় কিন্তু বলতো যে আমি ল্যাট্রিনে যাচ্ছি বা বাথরুমে যাচ্ছি, এখন কিন্তু আমরা সবাই বলি ওয়াশরুমে যাচ্ছি। হুম এটা কিন্তু এখন সারা বিশ্বে একটা প্রচলিত শব্দ, এখন আর কেউ সেই বাথরুম ঠাথরুম বলে না। তো আমাদের এই ভাষাগুলা কিন্তু উন্নত হয়, এখানেও ঠিক তাই। হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ কফি, এক কাপ কফি খেলে কেমন হয়। হুম এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। তাহলে বাক্যটা কিভাবে করবেন দেখেন, বাক্যের শুরুতে আপনাকে হাউ অ্যাবাউট ব্যবহার করতে হবে, বাক্যের শুরুতে আপনাকে হাউ অ্যাবাউট ব্যবহার করতে হবে, প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে, প্লাস এক্সটেনশন দিতে হবে। কম্পিউটার শিখলে কেমন হয়, হ্যাঁ, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। হ্যাঁ, এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। তাহলে এইগুলা হচ্ছে আমাদের হাউ অ্যাবাউট দিয়ে করতে হবে। 2টা রুল শিখিয়েছি দেখেন, 5টা রুল শেখাবো, 5টা রুল থেকে অবশ্যই পারবেন, হ্যাঁ। এগুলো আপনি যখন অবসর সময়ে ক্লাস রেকর্ডটা একটু দেখবেন এবং এই পিডিএফটা দেখবেন, অবশ্যই পারবেন। এখানে আহামরি কোনো বিজ্ঞানের কঠিন কঠিন থিওরি বা রকেট সায়েন্স এই ধরনের কোনো কিছু না, হ্যাঁ, এটা খুবই ইজি একটা ব্যাপার। বলছে কি দেখেন, ইচ্ছা করছে, হ্যাঁ, ইচ্ছা করে বা ইচ্ছা করছে, এমন থাকলে আমরা ফিল লাইক ব্যবহার করব। ইচ্ছা করে বা ইচ্ছা করছে, ফিল লাইক, ফিল, বলেন। হুম 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 হুম। আপনি খুব একটু লজ্জা পেয়েছিলেন তখন।
লজ্জা পেয়েছি, বাট আমি বুঝলাম না তারা হাসে কি করে, না আমার যে উচ্চারণ হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমি উচ্চারণটা এখানে কেউ আপনাকে অন্যভাবেও একটা দেখাই, ফিলটাও দেখাবো। তার আগে সেদিন একটা দেখিয়েছিলাম শিপ, মনে আছে? শিপ, দুইটা শিপ দেখিয়েছিলাম। একটা শিপ বানান ছিল SHIP, আরেকটা শিপ ছিল হচ্ছে SHEE। খুব ভালো করে দেখবেন, খুব দারুণ একটা বিষয়। এগুলাকে বলে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। আমি আপনাকে এই প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো নিব, কিন্তু একটু দেরি করে, কারণ আগে গ্রামারটা শিখাইনি। প্রোনাউন্সিয়েশন আপনি অটোমেটিকলি পারবেন, তারপরও যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে এখন এটা দেখাই। দেখেন, একটা লিখেছি SHIP, এটা লিখেছি হচ্ছে শিপ। এটা উচ্চারণ করতে হবে কিন্তু তালব্যস্বয় রস্যই প, শিপ। এটা একটু দ্রুত বলবেন, শিপ, শিপ। হুম, দ্রুত বলবেন। দেখেন, আপনি যে ওই যে একটা কথা ফেল, ফেল বলেছিলেন মনে হয়, তো এটা আমি আসতেছি ওই, যাই হোক, তো দেখেন ওরা হয়তো একটু শুনতে ইয়ে করেছিল, আমি ওইটাও দেখাচ্ছি। তো এটা উচ্চারণ করবেন দ্রুত, শিপ। অর্থাৎ নদীতে যেটা থাকে জাহাজ, এটাকে বলা হয় শিপ। এটার উচ্চারণটা হবে মানে এভাবে আপনি বলবেন দ্রুত, শিপ। কিন্তু যখন দেখেন SHEEP, এটা যখন আপনি উচ্চারণ করবেন, তখন আপনি বলবেন SHEEP, শিপ। হুম, এটা বলবেন তালব্যস্বয়, তালব্যস্বয় দীর্ঘিকার প। অর্থাৎ এখানে ওই টান, দমটা আপনার ভিতরে একটু বেশিক্ষণ রাখতে হবে, শিপ, শিপ। হুম, বলতে হবে যে, বলতে হবে দ্যাট ইজ, বলা যায় যে এখানে কিছু ভেড়া আছে, দেয়ার আর সাম শিপ। এটা শিপ মানে হচ্ছে ভেড়া, SHEEP। আর আপনি মনে করেন নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন, বা আপনি প্রায় লঞ্চে যাওয়া আসা করেন, তো আপনি মনে করলাম ওইটা জাহাজ, তো বলবেন যে দিস ইজ এ শিপ, দিস ইজ এ শিপ। ওইটা কিন্তু একটু আপনাকে দ্রুত বলতে হবে। আর ইউ ওকে? এটা হচ্ছে এটা হচ্ছে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, একই রকম সাউন্ড দিবে, কিন্তু আপনার এই অর্থগুলা কিন্তু আলাদা আলাদা হবে, অর্থগুলা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এটা হচ্ছে শিপ, আর একটা হচ্ছে শিপ। এইবার দেখেন আমি সেই আসল জায়গায় আসি। এখানে হচ্ছে ফিল লাইক, তাই না? তো আমি প্রথমে এইটা দেখাই, FEEL। ফিল, এটা উচ্চারণ করবেন হচ্ছে ফিল, ফয় রস্বীকার ল, ফিল। হুম, ফিল মানে হচ্ছে অনুভব করা, ফিল। হুম, ফিল। আচ্ছা, এরপর আরেকটা দেখেন, FALL। এটা আমি লিখেছি, জাস্ট ওয়েট। এটা উচ্চারণটা হবে, আমরা এটা অনেকে ফিল বলি, নো, এটা কিন্তু FALL। এটা রাইট অ্যান্সারটা হবে ফল, FALL, ফল। হ্যাঁ, ফল মানে হচ্ছে কি পড়ে যাওয়া, যেমন গাছের থেকে ফলটি পড়লো, দ্য ফ্রুট ফল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে ফল পড়ে, তাহলে এখানে পড়ে যাওয়া ইংরেজি ফল, FALL। ফল মানে কি হবে বলেন? পড়ে যাওয়া, FALL, ফল। আচ্ছা, তো এইটা লিখেছি হচ্ছে ফিল, পরেরটা লিখেছি ফল। ফিল বানান কি লিখেছি? FEEL, ফিল। হুম, আচ্ছা, আবার আরেকটা দেখেন, কত ইংরেজি সতর্কতার সাথে কেন শিখতে হয়। দেখেন, এটা একটু বড় করি। আচ্ছা, এটাও আমি লিখেছি হচ্ছে FILL। এটা কি লিখেছি বলেন? FILL। হুম, এটার উচ্চারণটাও কিন্তু হবে, এটাও যেমন ফিল বলেছেন, এটাও কিন্তু উচ্চারণ করতে হবে ফিল, FILL। তো দেখেন, এই যে ফিল, এই ফিল মানে হচ্ছে ইচ্ছা করা, প্রথম ফিল। ফিল মানে হচ্ছে ইচ্ছা করা বা অনুভব করা। যেমন আমি তোমাকে অনুভব করি, আপনাকে আমি বললাম যে আমি কিন্তু আপনাকে মাঝে মাঝে অনুভব করি, অর্থাৎ আমার হৃদয় দিয়ে, আমার আত্মা দিয়ে আপনাকে আমি চিন্তা করি। এটা হবে হচ্ছে FEEL, ফিল। ফিল মানে হচ্ছে চিন্তা করা, অনুভব করা, এই যে ইচ্ছা করা। আর এই যে যেটা লিখলাম FILL, এইটার উচ্চারণটাও কিন্তু হবে ফিল। যেমন FILL, এর সঙ্গে আমি আরেকটু লিখি ING, ফিলিং, STATION। দেখবেন হংকং রয়েছে, বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় শহরে থাকে, এটাকে বলা হচ্ছে ফিলিং স্টেশন। অর্থাৎ দেখবেন যেখান থেকে গাড়িতে তেল ভরতে হয়, গ্যাস ভরতে হয়, বা মানে যেগুলো স্টেশন, হ্যাঁ, দেখবেন ওখানে কালকেই রাস্তায় বের হয়ে যদি দেখা হয়, ইংলিশে ওখানে লেখা থাকে ফিলিং স্টেশন, FI। হ্যাঁ, ফিল মানে হচ্ছে এখানে পূর্ণ করা। অর্থাৎ মনে করেন আপনি একটা খালি পাত্র নিয়ে গেছেন, যে পানির পট বা যে কোনো পট, ওই স্টেশনে গিয়ে বলছেন আমার এই পটটা তেল দিয়ে পরিপূর্ণ করে দেন। মনে করেন আমি একটা মোটর বাইক চালাই, আমার বাইকে তেল ফুরাই গেছে, তখন আমরা বাইকাররা কি করি? আমরা ফিলিং স্টেশনে যাই, গিয়ে বলি কি যে আমার গাড়িতে তেল নাই, তেল ভরে দাও।
তো এই ফিল মানে হচ্ছে পরিপূর্ণ করে দেওয়া, ওই যে ট্যাঙ্কিতে তেল ভরে দেওয়া, অর্থাৎ ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে গিয়েছে, ওইটাই তেল দ্বারা পরিপূর্ণ করতে হবে। হ্যাঁ, করা। এটার অর্থ হচ্ছে আহ, পূর্ণ করা। আচ্ছা দেখেন আচ্ছা, এর বুঝলাম। উপরে এইগুলো আলাদা শীট দিব, সেখানে এই ধরনের আরো অনেক শব্দ আছে, অর্থাৎ এই রকমের ঝামেলার শব্দ অনেক আছে ইংলিশে। এই ফিল দিয়ে এখানে আরো রয়েছে, তো আমরা সেই দিকে যেতে গেলে আমাদের ক্লাসটাই ক্ষতি হবে, আমরা এইদিকে একটু দেখি। তবে মনে রাখবেন যে এফ ডাবল এল ফিল মানে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা, আর এফ আই এল এল, এফ আই এল এল, আমি যদি এখানে একটু কেটে দেই, এফ আই এল এল, এই ফিল মানে হচ্ছে পূর্ণ করা, কোনো শূন্য পাত্র জল বা পানি দ্বারা পূর্ণ করাকে বলা হয় ফিল। এফ ডাবল এল, এটাও ফিল, ফিল মানে অনুভব করা, ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা। হ্যাঁ, এফ ই এল, ও এটা হচ্ছে এফ এ এল এল, ফল। ফল, এফ এ এল এল, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, পতিত হওয়া, গাছ থেকে ফল পড়ে, তখন কিন্তু ফল ব্যবহার করতে হয়। হ্যাঁ, লিখে রাখবেন যদি প্রয়োজন হয়। এটা হচ্ছে ফল, লেখা লাগবে না, এগুলো তো ক্লাস রেকর্ড দিয়ে দিব, ক্লাস রেকর্ডেই সব থেকে যাবে। আর আমার ক্লাস রেকর্ডগুলো আপনি সেভ করে রাখবেন আপনার ফোনে, বা ল্যাপটপ যদি ব্যবহার করেন ল্যাপটপে সেভ করে রাখবেন, কারণ আচ্ছা, তাহলে আপনি ফোনে রাখবেন, অথবা আপনি গুগল ড্রাইভে বা গুগল ইসে ডক্সে সেভ করতে পারেন, পেন ড্রাইভ, যাই হোক আপনি ফোনে সেভ করে রাখবেন। তো এগুলো পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে ফিল লাইক, ইচ্ছা, আরেকটা আপনাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা করতে হবে যখনই আপনি সময় পাবেন। এইগুলো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমি যেমন আপনার জন্য পরিশ্রম করছি, আপনাকে নিয়ে ভাবতেছি, বা বিভিন্ন আমার সামনে যা কিছু ভালো আসতেছে আপনাকে শেয়ার করে পাঠিয়ে দিচ্ছি, আপনাকেও একটু তৎপর হতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই সময় দেন আমি জানি, কিন্তু আরও বেশি তৎপর হতে হবে। আমি আরও 15 দিন পর আপনাকে অ্যাডভান্স লেভেলের ক্লাস করাবো, মানে আরও একটু কঠিন ক্লাস, আপনাকে দিয়ে ইংলিশে কথা বলাবো। অর্থাৎ এই জায়গাটাতে আমরা দিন দিন কিন্তু ডেভেলপ করবো। আজকে আপনি যতটুকু শিখলেন সেটা যেন আপনার মনের ভিতরে থেকে যায়, আপনি যেন নিজে নিজে বুঝতে পারেন যে স্যারের কাছে পড়ে আমার উন্নতি হচ্ছে। হুম তো এর জন্য একটা কাজ দিয়েছিলাম যে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে ওখানে একটা স্পিকার আঁকানো রয়েছে, ভয়েস অপশন রয়েছে, ওই ভয়েস রেকর্ডে গিয়ে আপনি ওখানে আপনার মানে ভয়েসটা রেকর্ড করবেন কিভাবে, আপনি যে কোনো বিষয়ের উপরে। এটা করবেন, করে আমাকে পাঠাবেন। কি হয় জানেন, অন্য স্টুডেন্টরা এগুলা করে যারা পার্সোনালি, যাদেরকে আমি পড়াই, এটা করলে আপনি কতটুক পারতেছেন কি পারতেছেন না এটা আমি বুঝতে পারবো। দেখবেন ডাক্তারের কাছে গেলে যদি মনে করে যে ওষুধের ডোজ বাড়িয়ে দিতে হবে, পাওয়ার বাড়িয়ে দিতে হবে, ডাক্তার কিন্তু তাই করে। ঠিক আছে, তো আপনি যে কোনো বিষয়ের উপর, যেমন আপনি স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, বা মনে করেন আপনি যদি একটা লিখবেন গ্লোবাল। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করব, ধন্যবাদ। তাহলে আমি যে কোনো বিষয়ের উপরে একটা প্রেজেন্টেশন আপনাকে দিয়ে পাঠাই দিব 5 মিনিটের, যে ঠিক এইভাবে কথা বলতে হয়। আজকে ক্লাস শেষে আমি এটা করে আপনাকে পাঠাবো, আপনি আমাকে অনুসরণ করে ঠিক ওইভাবে করবেন। ভুল হবে, দেখেন প্রথম প্রথম আপনি ইংরেজিটা শিখতে আসছেন আমার কাছে, আপনি পারলে তো আমার কাছে আসতেন না, তাই না? আমিও আপনাকে পেতাম না। এখন ব্যাপারটা হচ্ছে পারি না আমরা, তাই টিচারের কাছে যাই, পারলে কেউ কিন্তু যায় না। তো ভুল থাকবে, ভুল মানেই হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন যেদিন প্রথম হংকংয়ের মাটিতে পা রেখেছিলেন সেই 8 বছর আগে, প্রায় 7.5 8 বছর আগে, আপনি কিন্তু একটু মনে মনে ভয় পাচ্ছিলেন, আবার ভালোও লাগছিল, আপনি ভাষাটা জানতেন না ক্যান্থনিজ বা, সব মিলায় সেই প্রথম দিনটা একটু ফিরে যান, আপনার অনেক কাজে ভুল হয়ে যেত, কিন্তু দেখবেন এখন কিন্তু ওইগুলা করতে করতে একেবারে পানির মতো ইজি হয়ে গেছে। তো এই ভাষাটাও ঠিক, এখন এই ভাষাটাও ঠিক তাই। দেখেন আমি ছোটবেলা থেকে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন ক্লাস 6-এর ছেলে মেয়েদেরকে আমি ইংলিশ পড়াতাম। আমার বাবা বলতো কি যে তুমি পড়াবা কেন, তোমার অভিজ্ঞতা হবে, বেশি না 1 2 জন করে পড়াতাম। আমি সেই ক্লাস 7-এ 2003 সাল থেকে আমার টিউশনি করার অভিজ্ঞতা, 20 22 আমার, অনেক আগে থেকে, অনেক। একটা স্টুডেন্টের সাথে, একজন স্টুডেন্টের সঙ্গে কথা বললে বিশেষ করে ইংলিশ সংক্রান্ত বিষয়ে আমি অল্প কিছু তাকে প্রশ্ন করব, প্রথমে টেন্স থেকে কিছু প্রশ্ন করব, 2 1 মিনিট কথা বললেই আমি বুঝতে পারবো যে এই লোকটার ইংরেজির জ্ঞান কতটুক, আমি তাকে মেপে ফেলতে পারি, মাপতে পারি, আমার একটা স্কেল আছে কিভাবে, কারণ এটা পড়াতে পড়াতে অভিজ্ঞতা হয়ে গিয়েছে। তো এখন এইটা যে কোনো কাজ, আমি প্রথম যখন শিখতাম অনেক ভুল হতো, এখনো ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়,
দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের কথা। তো এখানে আপনি মানে কখনো লজ্জা করবেন না যে আমার ভুল হবে। আপনার অনেক স্টুডেন্ট আছে আমাকে ফোন দিয়ে বলে, স্যার মুখ থেকে তো কথা বের হয় না, ইংলিশ ওয়ার্ড বের হতে চায় না, কিন্তু তারা পারে, গ্রামার পারে, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ এগুলা পারে। কিন্তু কথা বলতে পারে না কেন জানেন? প্র্যাকটিস করা হয় না। একমাত্র কিছু কিছু জায়গা রয়েছে, প্র্যাকটিস না করলে, মনে করেন আমি অঙ্ক করা ছেড়ে দিয়েছি অনেক বছর আগে, এখন যদি আমাকে কোনো অঙ্ক দেয় আমি পারবো না, কারণ অঙ্কটা আমি ভুলে গেছি প্র্যাকটিস না করতে করতে। আমি এখন ইংলিশ চর্চা করি, ইংলিশটা পারবো। তো আপনাকে এইভাবে কথা বলতে হবে। কথা বলাটা কিভাবে আমি দেখাই দেবো, আমি একটা ডেমো করে পাঠাবো, হ্যাঁ ঠিক সেইভাবে কিন্তু আপনি স্পিকিং করবেন যে কোনো বিষয়ের উপর। আপনার হাতে একটা কলম আছে, কলম নিয়ে বলতে পারেন যে পেন ইজ অ্যান এসেনশিয়াল সাবস্ট্যান্স ইন হিউম্যান লাইফ। হ্যাঁ কঠিন না, এটা ইজি, তাহলে ইজি করে দিই, বলতে হবে পেন ইজ ভেরি এসেনশিয়াল থিং, থিং মানে হচ্ছে বস্তু, ফর আওয়ার হিউম্যান লাইফ, অর্থাৎ কলম আমাদের জীবনের জন্য, মানব জীবনের জন্য অপরিহার্য একটা। এসেনশিয়াল মানে খুব প্রয়োজনীয় বা দরকারি, এসেনশিয়াল মানে প্রয়োজনীয় বা দরকারি। তাহলে কি বললাম? পেন ইজ এ এসেনশিয়াল থিং ফর আওয়ার হিউম্যান লাইফ। আমাদের হিউম্যান মানে মনুষ্য, মানুষ, আমাদের মানুষ জাতির জন্য, মানুষ জাতির জন্য কলম খুব একটা উপকারী বা প্রয়োজনীয় জিনিস। উই রাইট বাই ইট, আমরা ইহার দ্বারা লিখি। উই ক্যান নট রাইট এনিথিং উইদাউট পেন, আমরা কলম কলম ছাড়া কোনো কিছু লিখতে পারি না। মেনি কাইন্ডস অফ পেন্স আর ফাউন্ড ইন মার্কেট, বাজারে অনেক রকমের কলম পাওয়া যায়। আই ইউজ টু পেন্স এভরি ডে, ওয়ান ইজ রেড অ্যান্ড ওয়ান ইজ ব্ল্যাক, আমি প্রতিদিন দুইটা কলম ব্যবহার করি, একটা লাল এবং একটি কালো। There are many kinds of pen in the market. Some are red, some are blue, some are black, and so on. বাজারে অনেক রকমের কলম আছে, কোনোটি কালো, কোনোটি লাল, কোনোটি নীল। দেখবেন কোনো কলমের কালি কালো, কোনোটা লাল, লাল কলম দিয়ে স্যাররা খাতা দেখে, তাই না? তো এইভাবে যে কোনো, মনে করেন যে কোনো বিষয় সম্পর্কে আপনাকে 10টা বাক্য লিখলে একটা প্যারাগ্রাফ, একটা প্রেজেন্টেশন হয়ে গেল। এই যে দেখেন আমি কিন্তু না দেখেই বলছি, 4টা 5টা বাক্য বলেছি। তারপরে বলতে পারবেন যে দ্য স্টুডেন্টস ইউজ মোর পেন্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি কলম ব্যবহার করে, কারণ তাদের প্রচুর লিখতে হয়। লিখতে লিখতে দেখবেন এক একটা কলম 1 সপ্তাহে শেষ হয়ে যায়, আবার একটা কিনতে হয়। তারপর এটা বলতে পারেন যে দিস ইজ ভেরি চিপ, এটা খুব সস্তা। চিপ মানে সস্তা, CHEAP, চিপ মানে হচ্ছে সস্তা। তাহলে এমনি দেখবেন আমাদের দেশে হ্যাঁ এক্সপেন্সিভ মানে দামি, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। তো দেখেন এইভাবে আপনি বলবেন। তো এখানে আমাদের মূল যে বিষয়টা শেখার ছিল সেটা হচ্ছে ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আপনি বললেন যে স্যার আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। কি হবে? আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে। হুম। হ্যাঁ অবশ্যই এগুলো স্পোকেনের রুল তো, হ্যাঁ। এখানে আপনি এইভাবেই, এই স্ট্রাকচার যেভাবে দেওয়া আছে দেখেন, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কি বললাম? সাবজেক্টের পর ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং। দেখেন এখানে ডু ব্যবহার করলাম কেন? ওই যে একদিন বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। দেখেন আমি এই 4 ধরনের বাক্য আপনাকে একটু দেখাই। যেমন একটা বাক্য লিখে ফেললাম, আই ই এ টি, আই ইট রাইস, RICE, একটা বাক্য লিখেছি আই ইট রাইস, তাই না? আচ্ছা আমি এখানে আরো একটা বাক্য লিখবো, এর নেগেটিভ কি হবে? নেগেটিভ করতে গেলে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কোন টেন্সের ভিতরে পড়ে বলেন তো? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, আমি ভাত খাই, সাধারণভাবে খাই। তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স এই যে খাই, খয়াকার রস্যই, বাংলা ক্রিয়া শেষে রস্যই এ ও, হ্যাঁ আমি খাই, আমি যাই, রস্যই এ ও অন্ত্যেষ্টিয়, এই লেটার বা বর্ণগুলো থাকবে বাংলা ক্রিয়া শেষে, আমি ভাত খাই। অবশ্যই ইনডেফিনিট হয়ে গেল, কিন্তু এটাকে যখন আপনি কন্টিনিউয়াস করবেন তখন আর খাই থাকবে না, ওই খাইয়ের জায়গায় খাচ্ছি, যাচ্ছি, চলছি, দেখছি, এরকম কিছু একটা বোঝাবে।
বুঝতেছেন? হ্যাঁ, তাহলে দেখেন আমি ওদিকে না যে আমি এখন একটা বাক্যকে আমি চার ভাবে বলা যায়, যেমন আই ইট রাইস, এটা অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ হ্যাঁ বোধকে আছে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কিসে আছে? এটা হ্যাঁ বোধকে আছে, আই ইট রাইস। আচ্ছা, এইটাকে আমি নেগেটিভ করতে গেলে তখন এই দেখেন প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা সাবজেক্ট অনুসারে ডোন্ট বা ডাজেন্ট আসে। কোথায় আসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্সে একটা মাত্র জিনিস আসে, ডিড নট, ডিডেন্ট বলা হয়। হুম তো যেহেতু আমি প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে দেখেন কি হবে, আই ডু নট, তারপর ই এ টি ইট, আর আই সি ই। খুব সুন্দর একটা জিনিস দেখেন, আই ডু নট ইট রাইস, দুইটা বাক্য লিখলাম, আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। এর এরপর একটা লিখবো দেখুন। হুম 20 minutes or more, yeah. 20 minutes playing just. Thank you. Yeah. আচ্ছা, তো দেখেন আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই আর আমি ভাত খাই না। হুম আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম? আই ইট রাইস আর আই ডোন্ট ইট রাইস। এবার এই বাক্যটাকে আমি প্রশ্নবোধক করব। এই বাক্যটা আমি প্রশ্নবোধক করতে গেলে দেখেন, এই বাক্যে যেমন এই যে ডু নট এনেছিলাম না, এই নটটা বাদ দিয়ে দেবো, কি থাকে এখানে? ডু থাকে। তো এই ডুটাকে বলা হচ্ছে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্বের ডু। এটাকে আমি সবার শুরুতে নিয়ে আসবো, কি নিয়ে আসবো? ডু আই ই এ টি, ডু আই ইট রাইস, আর আই সি ই। এবং এখানে আমাকে একটা, হ্যাঁ ডু আই ইট রাইস, আমি কি ভাত খাবো? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? না, ইউ থাকলে, হ্যাঁ ইউ থাকলে আপনি যেটা বলেছেন ওইটা হতো, তুমি কি ভাত খাবে। কিন্তু এখানে কি লিখেছি? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাবো। আচ্ছা, এইটাকে আবার আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারেন কিভাবে? আমি কি ভাত খাবো না, তখন ওই ডু এর সঙ্গে শুধুমাত্র নট যোগ করতে হবে, ডোন্ট আই ইট রাইস। কি হবে দেখেন, ডি ও, ডু নট, ডু নটকে ডোন্ট বলা হয়, ডোন্ট আই ই এ টি ইট রাইস, আর আই সি ই। তাহলে দেখেন কি লিখলাম, ডোন্ট আই ইট রাইস। আচ্ছা, এটা এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এটাই মাথায় চলে, তাহলে এখানে লিখলাম আই ইট রাইস, এরপর একটা লিখেছি আই ডু নট ইট রাইস, পরে লিখেছি ডু আই ইট রাইস, আর পরবর্তীতে আবার লিখেছি ডোন্ট আই ইট রাইস। কি লিখেছি বলেন? ডোন্ট আই ইট রাইস। হুম আচ্ছা, এইবার দেখেন, এখানে আমি মূলত শেখাতে চাচ্ছিলাম স্ট্রাকচার ফিল লাইক, আমার ইচ্ছা করছে। আপনি বললেন যে স্যার আমার এখন বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমার এখন মোবাইল ফোন, হ্যাঁ মন চাচ্ছে অবশ্যই, হ্যাঁ যেহেতু সারাদিন ডিউটি, ডিউটি শেষে এখন ঘুমাইতে মন চায়, হ্যাঁ তো আমার এখন ঘুমাতে মন চাচ্ছে, আই ফিল লাইক স্লিপিং নাও। আমার এখন কফি খেতে মন চাচ্ছে, দেখেন আই ফিল লাইক টেকিং এ কাপ অফ কফি, টেক মানে এখানে খাওয়া। আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আপনি বললেন যে স্যার জানেন আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। হুম আদুরে স্বভাবের। আদুরে স্বভাবের, একদমই ঠিক। হ্যাঁ, তাহলে এই স্ট্রাকচার একটু একটু মনে রাখবেন, এখানে যেগুলো আছে এগুলো একটু পড়বেন। আচ্ছা, এরপর দেখেন কিপের একটা ব্যবহার, কিপ। কিপ মানে হচ্ছে লেগে থাকা, কে ডাবল ইপি, কিপ। হ্যাঁ, বলা হচ্ছে কিপের ব্যবহার করতে থাকো, কিপ শব্দের অর্থ হচ্ছে করতে থাকো বা যেতে থাকো, এমনটি বোঝাবে। না, কিপ মানে হচ্ছে রাখা, কিপ মানে রাখা। যেমন আপনি আপনি বাচ্চাটাকে বললেন যে তোমার খেলনাটি টেবিলের উপরে রাখো, তোমার হাতের চুলের ব্যান্ডটি টেবিলের উপর রাখো, তোমার মোবাইলটি টেবিলের উপর রাখো, কিপ দ্য মোবাইল, বইটি টেবিলের উপর রাখো, কিপ দ্য বুক অন দ্য টেবল। কিপ দ্য বুক অন দ্য, দেখেন আমরা টেবিল বলি, এটা উচ্চারণ করতে হবে টেবল। আমি প্রোনাউন্সিয়েশনের একটা ক্লাস নিব, হ্যাঁ। আমরা যেমন বলি রেস্টুরেন্ট, আমরা বলি না যে আজকে দুপুরে আমরা রেস্টুরেন্টে বাইরে খাবো, এটা রেস্টুরেন্ট না, এটা বলতে হবে রেস্টুরেন্ট। এটা বলতে হবে, সঠিক উচ্চারণটা হবে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। যেমন আমরা দেখবেন আপনি প্রতিদিন আপনি ভেজিটেবল খান, তাই না? চাইনিজ খাবারে ভেজিটেবল, তো এটাকে বলা হচ্ছে ভেজিটেবল। এটা কিন্তু আমরা আমাদের মতো করে বাঙালিদের মতো করে উচ্চারণ করি, নো। এটা যখন আমেরিকা বা ব্রিটিশ ব্রিটিশ যারা ইউকের লোকজন যদি উচ্চারণ করে, তখন তারা কিন্তু ভেজিটেবল বলবে না, তারা বলবে ভেজিটেবল, ভেজিটেবল। হুম তো এই প্রোনাউন্সিয়েশনের ক্লাস থাকবে, এগুলো সবই দেখাবো। তো বলা হচ্ছে কিপ প্লাস ভার্বের পর আইএনজি হবে, যেমন লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন, কিপ স্টেইং ইউ উইল উইন, লেগে থাকো তুমি জিতবে। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। অর্থাৎ
স্মাইল মানে হচ্ছে হাসা, তাহলে কি হবে? হাসতে থাকো, তুমি সুখী হবে। তুমি যেতে থাকো, আমি একটু পরে আসবো। আপনি একটা বাচ্চাকে বলছেন যে তুমি ঘর থেকে বের হতে থাকো, আমি ড্রেস করে বের হচ্ছি। কি তাহলে কি হবে? কিপ গোয়িং, কিপ গোয়িং, যেতে থাকো। আই উইল কাম লেটার, লেটার মানে একটু পরে। LATER, এল এ। আবার দেখেন, সেই সিমিলার সাউন্ডিং ওয়ার্ডসের মতো আরেকটা লেটার রয়েছে, LETTR। হুম এই লেটার মানে চিঠি, দেখেন কত সুন্দর ওয়ার্ড। LETTER, লেটার। আমরা বলি না যে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আর LATER, এই লেটার মানে হচ্ছে পরে। তুমি যেতে থাকো, আমি পরে আসব। কিপ গোয়িং, আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কি হবে? কিপ প্রেয়িং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। কিপ প্রেয়িং, হ্যাঁ, নামাজ পড়তে থাকো। হ্যাঁ, গেট, এখানে গেট মানে হচ্ছে পাওয়া, গেট মানে এখানে অর্থ পাওয়া। বলছে কিপ প্রেয়িং, কিপ প্রেয়িং মানে হচ্ছে নামাজ পড়তে থাকো। ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস, তুমি সকল সমস্যার সমাধান পাবে। গেট মানে হচ্ছে পাওয়া। এরপর দেখেন আরেকটা রুল দেখাবো, এটাকে বলা হচ্ছে ইউজ টু। USED, ইউজড। USED, ইউজড টু, এর অর্থ হচ্ছে কি? অতীতকালে যদি কোনো নিয়মিত অভ্যাস বোঝায়, তখন আমরা ইউজড টু ব্যবহার করি। করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ততা বোঝালে ইউজড টু ব্যবহার করা হয়। অতীতকালে যদি নিয়মিত অভ্যাস বোঝায়, তখন আমরা ইউজ টু ব্যবহার করব। বানানটা দেখেন, USE, ওর পরে ডি দিতে হবে। ইউজড, উচ্চারণটা হবে ইউজড টু। শেষে একটা ড আসবে। ইউজড টু। এর বাংলা অর্থ দেখেন, করতাম, যেতাম ইত্যাদি অভ্যস্ততা বোঝালে তখন ইউজড টু ব্যবহার করা হয়। যেমন দেখেন, আমি কানাডায় বাস করতাম, যেমন আপনি দেশে চলে আসছেন, আপনার সাথে ঢাকায় দেখা হয়েছে, বলছেন স্যার আমি একটা সময়ে হংকং বাস করতাম, দীর্ঘ 7-8 বছর যাবৎ সেখানে ছিলাম, কিন্তু এখন আর নেই। এই যে অতীতকালে আপনি ছিলেন, নিয়মিতভাবে আপনি সেখানে ছিলেন, এখানে আপনাকে ইউজড টু ব্যবহার করতে হবে। আই ইউজ টু লিভ ইন ক্যানাডা, আই ইউজ টু লিভ ইন হংকং, আই ইউজ টু লিভ ইন USA। অর্থাৎ অতীতকালে নিয়মিত অভ্যাস হলে দেখেন স্ট্রাকচারটা কেমন হয়। এই যে সাবজেক্টের পরে ইউজ টু দিতে হয়। কি দিতে হয়? সাবজেক্টের পরে ইউজড টু, হ্যাঁ, প্লাস ভার্বের বেস ফর্ম। মনে রাখবেন, খুব সহজ। বলছে কি, আমি শাকসবজি পছন্দ করতাম, একটা লোক বলছে যে আমি শাকসবজি পছন্দ করতাম, কিন্তু এখন কোনো একটা কারণে এটার করি না। আই ইউজ টু রিসাইড, সরি, আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। হুম আমি নদীতে গোসল করতাম, আপনি বলছেন যে স্যার আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম, আমার ছোটবেলায় আমি নদীতে গোসল করতাম। আমি কি করতাম? আমি নদীতে গোসল করতাম। আই ইউজ টু বাথ ইন দ্য রিভার, বাথ মানে হচ্ছে গোসল করা, BATH, হ্যাঁ, বাথ মানে হচ্ছে গোসল করা, আমি নদীতে গোসল করতাম। সে নদীতে গোসল করতো, বা সে নদীতে, দেখেন এই যে আমি স্ট্রাকচারগুলো দিচ্ছি, এইগুলা দিয়ে কিভাবে কথা বলতে হয়। আপনি এখানে বলবেন আমাকে, মানে সরাসরি বলবেন যখন স্পিকিং করবেন, স্যার আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে হোয়েন আই ওয়াজ ইন বাংলাদেশ। এর অর্থ কি? আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে হোয়েন আই ওয়াজ ইন বাংলাদেশ। অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে, আপনি বলছেন যে স্যার আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আমি প্রতিদিন একটি করে ডিম খাইতাম, আমার মা আমাকে সিদ্ধ করে দিত, আমি প্রতিদিন একটি ডিম খেতাম। অর্থাৎ অতীতকালের যখন কোনো নিয়মিত অভ্যাস বুঝাবে, তখন কিন্তু ইউজ টু এর ব্যবহার করতে হবে। ইউজ টু এর ব্যবহারটা করতে হবে। দেখেন, 6টা রুল আজকে আমি দেখালাম। আই ইউজ টু লিভ ইন কানাডা, আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আই ইউজ টু রিসাইড দ্য হোলি কুরআন, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার, আমি নদীতে গোসল করতাম, আমি পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করতাম, আমি শাকসবজি পছন্দ করতাম, আমি কানাডায় বাস করতাম। হ্যাঁ, ভালোভাবে রপ্ত হয়েছে, ধন্যবাদ। এইভাবে হলে আমি পারবো। দেখেন একটা বিষয় কি,
যে কোনো একটা খুব ওজনের জিনিস, ভারী জিনিস উপরে তুলতে গেলে দুইটা শক্তি লাগে। এক হচ্ছে একজন উপরের থেকে টেনে তুলবে, আর একজন পিছনে থেকে তলে থেকে সেও ঠেলা দিবে উপরের দিকে। তো আমি যেভাবে পরিশ্রম করছি, আপনি আমার সঙ্গে একটু পরিশ্রম করেন, আপনি দ্রুত, আই হোপ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার উইদিন আ শর্ট টাইম। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ইনভেস্ট এনাফ টাইম ফর দিস ল্যাঙ্গুয়েজ। উইদাউট প্র্যাকটিস নাথিং ক্যান বি গেইনড। অর্থাৎ অনুশীলন ছাড়া, প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই। আমি দিনের বেলায় সব সময় ফ্রি থাকি, সব সব সময় ফ্রি থাকি। আমি শুধু আপনাকে এই যে পড়াচ্ছি, এরপরে আরো দুইটা তিনটা ব্যাচ থাকে, আমি রাতের বা রাত 12টা 1টা পর্যন্ত আমি পড়াই। কারণ ওই যে বিভিন্ন দেশ থেকে যারা পার্সোনালি পড়ে, এরপরে দুইজন পার্সোনালি পড়বে, তারপরে আরো একটা ব্যাচ রয়েছে, বড় ব্যাচ, সেটা হচ্ছে রাত 11টা থেকে 12টা। আর এর ভিতরে আরো দুজনকে আমি পার্সোনালি পড়াবো। অনেক পরিশ্রম করি। তো দেখেন, আপনার পিছনে আমি যতটা শ্রম দেই, এইভাবে কিন্তু সবার প্রতি ওইভাবে মনটা বসে না, বা বিভিন্ন কারণ থাকে, মানে মেন্টালিটিটা ওইভাবে সেট হয় না। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আপনি পরিশ্রম করবেন, হ্যাঁ, আমার সঙ্গে লেগে থাকবেন, এবং আমি যেভাবে যে পথ দেখানো পথগুলা দেখাই। দেখেন, আমি এখানে একটা ছোট্ট কথা বলি, কথাটা হচ্ছে টেন্সটা যদি ভালো করে জানা যায়, অনেক কথা বলা যায়। কিভাবে? আপনি বলতে চাচ্ছেন এখন যে স্যার, আমার এখন পড়তে ভালো লাগছে না, আমি এখন একটু বিশ্রাম নিব। দুইটা কথা বলেছেন মাত্র। আমার এখন পড়তে ভালো লাগছে না, বা বললেন যে স্যার আমি এখন পড়বো না, আমি এখন বিশ্রাম নেব। দুইটা বাক্যই কিন্তু আমি ফিউচার টেন্সে বলেছি। এই দুইটা বাক্য আপনি, এই তো আমি সেই জায়গাটা দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন, আপনি আমাকে বলে ফেলছেন যে স্যার আমি এখন পড়বো না, আমি এখন বিশ্রাম নিব। দুইটা কথা মাত্র। এখন আপনাকে প্রথমেই ফলো করতে হবে এই দুইটা বাক্য 12টা টেন্সের ভিতরে কোন টেন্সের ভিতরে পড়ে। তাহলে আমি আপনাকে একটা সূত্র দিয়েছিলাম যে যদি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে বে, বি, ব, বে, বি, ব এমন থাকে, তাহলে সেটা ফিউচার টেন্স হয়। সেটা কি হয়? FUTURE। এটা আমি বানানটা কেন লিখলাম? এটা হচ্ছে ফুটুরি, আমরা FUTURE, কিন্তু এটা বলতে হবে ফিউচার। এটা হ্যাঁ, এটা ফুটুরি, আচ্ছা না, এটা হবে ফিউচার। যাই হোক, এটা আমারও ভুল হইতো। আচ্ছা, তো দেখেন বলা হচ্ছে ফিউচার। তো কিভাবে এটা ফিউচার হবে? কারণ বলেছি ফিউচার টেন্সে বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব থাকে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকে? বে, বি, ব থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যে বললেন যে স্যার আমি এখন পড়বো না, এখন আমি বিশ্রাম নেব, দুইটা শেষেই দেখেন ব রয়েছে। আমি এখন পড়বো না, অর্থাৎ ফিউচার টেন্সের একটা নেগেটিভ বাক্য বলেছেন, পড়বো না। আরেকটা পজিটিভ বলেছেন, স্যার আমি এখন বিশ্রাম নিব। তাহলে আপনি দেখেন দুইটা বাক্যই কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স। এই যে দেখেন, বারবার ঘুরে ফিরে, বারবার ঘুরে ফিরে টেন্সের কথাটা মুখে চলে আসতেছে। অর্থাৎ এর থেকে আমরা ধরে নিতে পারি টেন্সটাকে আমাদের, যেমন আপনার শরীরে রক্ত রয়েছে, আমার শরীরে রক্ত রয়েছে, নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে, এই রক্ত বা নিঃশ্বাসের মতো করে ফেলতে হবে। মানে আমাদের শরীরের একেবারে খুব একটা কাছের বন্ধু হচ্ছে রক্ত বা নিঃশ্বাস, এটা চলে গেলে আমরা আর বাঁচি না। তো টেন্সটাকেও ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে খুব ভালো করে সর্বপ্রথম টেন্স শিখতে হবে। এবার দেখেন, আপনি বলছেন স্যার আমি এখন হুম, হুম। ধন্যবাদ, আমি সেই জায়গাতে আসছি ধীরে ধীরে। দেখেন, আপনার কোনো প্রশ্নই থাকবে না অজানা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। হুম। থ্যাংক ইউ, অবশ্যই করবেন, হ্যাঁ, প্রশ্ন করাটা খুবই আমি পছন্দ করি। আচ্ছা, তো বলা হচ্ছে কি, দেখেন আপনি বললেন স্যার আমি এখন পড়বো না। তাহলে আমি এখন পড়বো, এই নাটা আপনি আগে বাদ দেন। আমি এখন পড়বো এর ইংরেজি কি? আই উইল রিড নাও। কিভাবে করলাম? আপনাকে আমি আপনাকে আমি টেন্স শিখিয়েছিলাম, ফিউচার টেন্স শিখিয়েছিলাম, যে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট, না, আগে আমি ডোন্টে যাব না, আগে এইটুকু করেন, আমি এখন পড়বো, নাও আই উইল রিড। নাও আই উইল রিড। আর যখন হবে, আর যখন হবে আমি এখন পড়বো না, তখন ওই উইলের পরে শুধু একটা নট হবে, কি হবে? নাও আই উইল নট রিড। নাও আই উইল নট রিড। মনে আছে তো? অবশ্যই মনে থাকবে, হ্যাঁ, মনে থাকারই কথা। তো বলছেন যে নাও আই উইল নট রিড, স্যার, স্যার আমি এখন পড়বো না। আরেকটা বাক্য বলেছেন, স্যার আমি এখন বিশ্রাম নিব। কি হবে? স্যার আমি এখন বিশ্রাম নিব। তাহলে বলতে হবে স্যার, এখানে বলবেন স্যার আই উইল টেক রেস্ট নাও। আই উইল টেক রেস্ট। আমি এখানে উইল কেন হবে? হুম। I want.
রেস্ট নাও, এটাও ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই হবে, আমি এখন রেস্ট নিতে চাই। এই বাক্যটার অর্থ হবে কি, আমি এখন রেস্ট নিতে চাই। কিন্তু আপনি যদি বলেন স্যার আমি এখন রেস্ট নিব, কি বলবেন? আমি এখন রেস্ট নিব। দেখেন এই যে বেবি চলে এসেছে, নিব, অর্থাৎ এখানে আপনাকে শ্যাল উইল ব্যবহার করতে হবে। হ্যাঁ, আই উইল টেক রেস্ট নাও, আমি এখন বিশ্রাম নিব। আর আপনি যেটা বলেছেন ওটাও সঠিক, যে আই ওয়ান্ট টু টেক রেস্ট নাও, আমি এখন বিশ্রাম নিতে চাই। যে কোনো একটা বললে হবে। তো দেখেন আমরা আমরা মনে করেন আপনি আপনার বসের সঙ্গে যে কথাগুলো বলতে চাচ্ছেন, বাংলায় আপনার মাথায় সব আসতেছে, কিন্তু ইংরেজিতে আপনি তাকে বুঝাইতে পারতেছেন না, যে যার মাধ্যমে আপনি জার্মানি যাবেন, বা আপনার ওখানে যে হেড যে বস রয়েছে, তারা স্পন্টেনিয়াসলি সবসময় ইংলিশ বলে বা ইংলিশ বলতে পারে। কিন্তু তাদের সাথেও আপনাকে ওদের সাথে এখন দেখা করবো, আবার ইংলিশে টকিং করতে হবে, আমার জন্য এটা অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, তাহলে তো তুমি কি কি কথা ওনার সঙ্গে বলতে হয় আমাকে একটু বাংলায় লিখে দেবেন, আমি ওইগুলো সঙ্গে সঙ্গে আপনাকে ইংলিশে অনুবাদ করে দিব যদি আপনার প্রয়োজন পড়ে। হ্যাঁ। হুম। আচ্ছা, না যাই হোক, তবে আপনাকে তো প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর তো দিতে হবে। কিন্তু আমরা বাঙালি মানুষ যারা ইংরেজি কম জানি, আমাদের একটা সমস্যা হয় কি, আমরা তাদের কথাও মোটামুটি বুঝতে পারি, কিন্তু আমাদের কথা তাদেরকে বুঝাইতে পারি না, কারণ আমরা ইংলিশ জানি না, আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারি না। এটা দেখেন আপনি তো। হুম। না না, এটা আমি দেখাই দিব। দেখেন, ভদ্রতার খাতিরে ইংরেজরা কিন্তু প্রত্যেকটা জায়গায় উডের ব্যবহার করে, উড। হুম। ইউজ অফ উড, এটার উপরে অনেক ক্লাস ধীরে ধীরে আমি নিব, সব ধারাবাহিকভাবে। যদি বলা হয়, মনে করেন আপনার বাসায় আমি বেড়াতে গিয়েছি, আপনি বলছেন যে স্যার আপনি কি এক কাপ চা খাবেন, এখানে উড দিয়ে বাক্যটা করতে হবে। উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ মানে এখানে খাওয়া, উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন? আমি বললাম ইয়েস, আই উইল টেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো। আর আই উইল ড্রিঙ্ক এ কাপ অফ টি। ড্রিঙ্ক, DRINK, DRINK, ড্রিঙ্ক। এটার V2 আর V3 কি হবে বলেন তো? এটার V3 কি হবে? হ্যাঁ, এই যে মনে আছে, DRANK, এটা V2। আর DRUNK, DRUNK, হুম, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। হুম। এগুলা কিন্তু মনে রাখবেন, ইংরেজিতে কথা বলতে গেলে এটা খুবই প্রয়োজন, এটা খুব খুব প্রয়োজন। আচ্ছা, তারপর দেখেন, আমি এখান থেকে আরেকটু চলে যাই, আমি অল্প আর 5 মিনিট সময় নিব। আমি এই পার্টস অফ স্পিচটা আজকে শুরু করে রাখছি, কালকে শুধু পার্টস অফ স্পিচ করাবো। পার্টস অফ স্পিচের গুরুত্ব। ওকে। বলছে যে পার্টস অফ স্পিচ বা গ্রামারের গুরুত্ব, মানে গ্রামারে পার্টস অফ স্পিচের গুরুত্ব অপরিসীম। পার্টস অফ স্পিচ বুঝলে ইংরেজি গ্রামারের 50% আপনি বুঝতে পারবেন। দেখেন, আর বাকি যে 50% এখানে টেন্স থাকবে, সেন্টেন্স থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে। 50% আপনার সম্পন্ন হয়ে যাবে যদি আপনি পার্টস অফ স্পিচ বুঝতে পারেন। কি বুঝতে পারেন? পার্টস অফ স্পিচ। আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ নয়। ওয়ার্ড যতক্ষণে বাক্যে ব্যবহৃত না হয় ততক্ষণ সেন্টেন্সের অংশ হয় না, ততক্ষণ এগুলো কোনো পার্টস অফ স্পিচ হয় না। যেমন দেখেন, এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম CAT, ক্যাট মানে হচ্ছে বিড়াল। এখানে একটা ওয়ার্ড লিখেছি ক্যাট, এই ক্যাট কিন্তু কোনো পার্টস অফ স্পিচ না। কেন না? কারণ এটা কোনো বাক্যে ব্যবহৃত হয়নি, জাস্ট এটা সিঙ্গেল একটা ওয়ার্ড। কিন্তু যখন একটা বাক্য আপনি বলবেন, আই হ্যাভ এ ক্যাট, কি বললেন? আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। তখন কিন্তু, তখন এই ক্যাট কিন্তু পার্টস অফ স্পিচ, এটা নাউন হয়ে গেল। এটা কি হলো বলেন? নাউন হয়ে গেল। তাই দেখেন, এখানে সংজ্ঞাটা দিয়েছি, একটি মাত্র বাক্যে একটা সংজ্ঞা দিয়েছি, কি লিখেছি? বলা হচ্ছে বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। হ্যাঁ, অর্থাৎ আমরা আরো ভালোভাবে বলতে পারি, বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এক একটি কি বলে? পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, এইবার দেখেন, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এরা হচ্ছে 8 ভাই। কয় ভাই বলবেন? 8 ভাই। গ্রামে দেখবেন অনেকে রয়েছে 8 ভাই বোন, 10 ভাই বোন। হ্যাঁ, তো পার্টস অফ স্পিচটা হচ্ছে 8 ভাই বোন। নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এরা হচ্ছে এই 8 প্রকার। এরা হচ্ছে এই 8 প্রকার। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভটা এখানে অ্যাজেক্টিভ হচ্ছে বিশেষণ, দোষগুণযুক্ত শব্দ। ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন শব্দের অর্থ অব্যয়, পদান্বয়ী অব্যয়,
কনজাংশন সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। তো এইগুলো আমরা একটু দেখেন, এই যে আটটা ইংরেজি ভাষার অঙ্গ প্রত্যঙ্গের এই আটটা নাম রয়েছে, যেমন আপনাদের আমাদের বডিতে মেন মেন অঙ্গগুলো মাথা, পা, হাত, তাই না? তো এখানে এই 8 প্রকার মেইন অঙ্গ রয়েছে এই ভাষাটার। এদের বড় ভাইয়ের নাম হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে, দেখেন এগুলো আমি পরে প্রবেশ করবে, যে নাউন, নাউন মানে হচ্ছে বিশেষ্য। সহজভাবে বলা যায়, যে ওয়ার্ড দ্বারা, কি বলেছি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায় তাকে নাউন বলে। আমি আরো সহজ করে দেই, মনে রাখবেন, আমরা ঘুম থেকে ওঠার পরে দুই চোখে যা কিছু দেখি সবই হচ্ছে নাউন। আমরা ঘুম থেকে ওঠার পর দু চোখে যা কিছু দেখি সবগুলোই হচ্ছে নাউন। সবকিছু কি হবে বলেন? নাউন। যেমন আপনার চোখের সামনে, আপনি আপনার রুমে রয়েছেন, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি দেখছেন যে আপনার চোখের সামনে এখন যা যা রয়েছে সব নাউন। সব নাউন। খুব। হুম। খাতা, ডায়েরি, এর সব কিছু নাউন, এর সবই নাউন, হ্যাঁ। আচ্ছা, এরপর প্রোনাউন কাকে বলে? অর্থাৎ নাউনের পরিবর্তে যা কিছু বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন মানে সর্বনাম। যেমন আমি যদি বলি সুমি একজন ভালো মেয়ে, সুমি ভালো ফুটবল খেলে, সুমি ভালো গান গায়, সুমি নিয়মিত স্কুলে যায়, সুমির হাতের লেখা ভালো, সুমির চেহারা ভালো, এই বারবার সুমি না বলে আমি যদি বলি সুমি একজন ভালো বালিকা, সে নিয়মিত স্কুলে যায়, সে ভালো গান করতে পারে, তার হাতের লেখা ভালো, সে নিয়মিত স্কুলে যায়, সে নিয়মিত তার পড়াগুলো রেডি করে, এই যে সুমির। হ্যাঁ, 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 এই সুমি কথাটার পরিবর্তে আমি সে ব্যবহার করেছি, সি। এই সিটা হচ্ছে, বা হি, পুরুষের বেলায় হি, নারীর বেলায় সি, এইটা হচ্ছে প্রোনাউন। এইভাবে আপনাকে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমি দেখাই দিব। ঠিক আছে? এর প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এইভাবে দেখাই দিব, আপনার একবারে পার্টস অফ স্পিচ ক্লিয়ার হয়ে যাবে।